প্রেমের গল্প পড়তে সবারই ভালো লাগে, তাই না? যে কারো প্রেমের গল্প দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। কিন্তু আমাদের এখানে আসলে এক্স্যাক্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে ব্রেকআপের গল্প হয়েছে। কি ভাইয়া সেটা? সেটা হয়েছে ব্রেকআপের গল্প। ব্রেকআপের গল্প হয়ে গেছে। অপরিচিতা গল্পটি তোমাদের বইয়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা গদ্য, যেখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। এবং এই গল্পটি থেকে যেসব চরিত্র আমাদের জানার প্রয়োজন এবং যেসব চরিত্র থেকে আমাদের প্রশ্নে আসবে, সেই সব চরিত্রগুলো আজকে আমরা জেনে নেবো এবং খুবই শর্ট সময়ে এই সবগুলো জিনিস একটা সামারি আজকে আমরা জানবো, ঠিক আছে? এবং লাস্টে তোমাদের জন্য একটা টুইস্ট থাকবে, তো দেখলে ইনশাল্লাহ টুইস্টের সম্পর্কে একটু জানতে পারবা। দেখো, প্রেমের গল্প পড়তে সবারই ভালো লাগে, তাই না? যে কারো প্রেমের গল্প দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। কিন্তু আমাদের এখানে আসলে এক্স্যাক্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে ব্রেকআপের গল্প হয়েছে। কি ভাইয়া সেটা? সেটা হয়েছে ব্রেকআপের গল্প। ব্রেকআপের গল্প হয়ে গেছে। এখন এখানে তোমাদেরকে যে ক্যারেক্টার গুলো বলে দেই, ক্যারেক্টার গুলো বলে দিলে তোমাদের দেখা যাবে এ টু জেড একটা ধারণা ফার্স্টে পেয়ে যাবে। তো ফার্স্ট আমরা ক্যারেক্টার গুলো একটু পরিচিত হয়ে নেই। যদিও তোমাদের পরিচিত, তবুও তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো, এখানে আমাদের যে গল্পের যে নায়ক, সেই নায়কটা হচ্ছে অনুপম। তবে তুমি এই গল্পে নায়কের থেকেও বেশি প্রাধান্য দেখতে পারবা, সেটা হচ্ছে নায়কের মামা। সেটাকে সেটা হচ্ছে নায়কের মামা, যাকে এই সংসারের প্রধান বলা হয়। অর্থাৎ এই অপরিচিত গল্পে যে এই অনুপমের যে ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলির প্রধান ভাগ্য দেবতা হচ্ছে তার মামা। এবং এখানে আরো রয়েছে অনুপমের মা সে যেহেতু গরিব ঘরের মেয়ে, যার কারণে এই যে তার শ্বশুর বাড়ি যেটা রয়েছে, অর্থাৎ অনুপমের মামা, এদেরকে অথবা অনুপমের আরো যে ফ্যামিলি মেম্বার্স আছে, এদেরকে কখনোই তিনি ভুলে যেতে দেন না যে তারা ধনী পরিবারের লোক, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। এবং এখানে আরো একজন রয়েছে, সেটা হচ্ছে বিনু দাদা। সেটা হচ্ছে বিনু দাদা, অনুপমের পিসতুতো ভাই। এবং অনুপমের যে বাবা ছিলেন, তিনি মারা গিয়েছেন। এবং আরো একজন এখানে রয়েছে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেটা হচ্ছে হরিশ, অনুপমের বন্ধু, ঠিক আছে? এটা গেল নায়কের যে পার্ট রয়েছে সেই পার্টে। এবং নায়িকার পার্টে আমরা বেশি ক্যারেক্টার দেখবো না, জাস্ট এখানে তুমি দেখতে পারো নায়িকা হচ্ছে আমাদের কল্যাণী এবং পিতা শম্ভুনাথ বাবু। এই দুজন সম্পর্কে জানলেই হবে। এখন আমরা ঘটনাটা একটু বিস্তারিত করে জেনে নিই, ফার্স্ট টু লাস্ট, ঠিক আছে? এখন দেখো, এই গল্পটা যখন অনুপমের দ্বারা মানে বলা হচ্ছে, তখন অনুপমের বয়স ছিল 27। কত? অনুপমের বয়স ছিল 27। এবং অনুপম তখন নিজে নিজেই বলতেছে যে এই জীবনটা না দৈর্ঘ্য হিসেবে বড়, না গুণের হিসেবে বড়। কারণ তাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে ছোটবেলায় তুলনা করা হতো। কিসের সাথে? শিমুল ফুল ও মাকাল ফল। কারণ শিমুল ফুল, মাকাল ফল দেখতে কেমন? দেখতে সুন্দর, কিন্তু ভিতরে হচ্ছে দুর্গন্ধ এবং আঁশযুক্ত, খাওয়ার অনুপযোগী। এক কথায় একে বলা হয় গুণহীন। কি বলা হয়? এক কথায় একে বলা হয় গুণহীন, ঠিক আছে? এবং এখানে দেখো, অনুপমের আরো বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে সে হচ্ছে বেকার। সে কি? সে হচ্ছে বেকার। এবং এই বেকার হওয়ার কারণে তার ব্যস্ততা হচ্ছে সবচেয়ে বেশি, তার ব্যস্ততা হচ্ছে পুরো এলাকায় সবচেয়ে বেশি। কারণ তুমি দেখবা, যেসব এলাকায় মানুষ বেকার থেকে, বেকাররা কখনো ফ্রি টাইম পায় না, হয় এ কাজ করতেছে, না হয় ও কাজ করতেছে, কারো কাজ করে দিচ্ছে, এরকম হয়ে থাকে। যার কারণে অনুপম একজন গ্রাজুয়েট শেষ করা মানুষ, কিন্তু সে বেকার এবং তার ব্যস্ততা থাকে অনেক বেশি, ঠিক আছে? এবং এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে সে পরনির্ভর। কি? সে হচ্ছে পরনির্ভর, অর্থাৎ তার যত ডিসিশন আছে, তার লাইফটা যত ডিসিশন, এই ডিসিশন নেয়ার ক্ষমতা তার নাই। তার এই সমস্ত ডিসিশন নেয় কে? তার মা এবং প্রধানত প্রধানত তার মামা। অর্থাৎ লাইফ হচ্ছে অনুপমের, কিন্তু ডিসিশন মেক করবে কে? ডিসিশন মেক করবে তার মামা। এখান থেকে বোঝা যায় যে তার সংসারের মধ্যে তার যে প্রাধান্য, তার মামার যে প্রাধান্য, এটা কিরকম। এবং এখানে অনুপমের সম্পর্কে আলো বলা হয়েছে যে ছোটবেলা থেকে সে যেহেতু খুবই আদরের একটা সন্তান ছিল, যার কারণে কোলে কোলেই বড় হয়েছে। এই কারণে সে বড় হওয়ার পরও সে বুঝতেই পারে না যে সে বড় হয়েছে, তার গুরুত্ব কতটুকু, ঠিক আছে? এটা গেল অনুপমের দিক থেকে। এবং কল্যাণীর দিকে দেখো, কল্যাণীর দিকে একটা কথা বললেই তোমার এখানে হয়ে যায়, সেটা হচ্ছে কল্যাণী আত্মনির্ভর। কি? কল্যাণী হচ্ছে আত্মনির্ভর। মানে তখনকার যুগে যে যৌতুক প্রথা ছিল, কি ছিল? যৌতুক প্রথা। এবং মেয়েরা বেশি দূর পড়াশোনা করতে পারতো না, অর্থাৎ নিজের পায়ে যে দাঁড়াবে, এটা তারা কখনোই ভাবতে পারতো না। এর বাহিরে যে রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটা লেখার ট্রাই করছে এবং এই গল্পটা লিখছে, যেখানে দেখানো হয়েছে যে কল্যাণী
তার বয়স ছিল তখন 15। কত বয়স ছিল? তার বয়স ছিল তখন 15, এবং সে নিজের পায়ে দাঁড়াতে চায়, স্বনির্ভর হতে চায়, ঠিক আছে। এবং এখানে যে আমরা আরো দেখি যে কল্যাণীর যে পিতা ছিলেন তিনি ছিলেন শম্ভুনাথ বাবু, এবং পেশায় ছিলেন একজন ডাক্তার, এবং ডাক্তার হওয়ার পরেও সে খুবই সিমসাম লোক একজন ছিলেন, সাদামাটা লোক, কিন্তু কথা বলতেন কম, একটু গম্ভীরতার সাথে কথা বলতেন, মানে তার কথার একটা ওয়েট ছিল, ঠিক আছে। এবং তুমি যে অপোজিট সাইডে দেখো, সেখানে এই যে চরিত্র নায়ক অনুপম রয়েছে, অনুপমের মামা, তিনি নেহাতি খুব বেশি কথা বলতেন, এবং তার লোভ ছিল ভাইয়া অনেক বেশি, তার লোভ ছিল অনেক বেশি। মানে তুমি এখানে যে ক্যারেক্টার গুলো দেখতে পারবা, এই ক্যারেক্টার গুলো দুইটা ভাগে ভাগ করা তুমি দেখতে পারবা, হ্যাঁ, একটা যদি প্লাস হয় আর একটা হবে মাইনাস, এরকম। এবং এখানে তুমি দেখতে পারো যে অনুপমের মামা অনুপমকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার একটা কন্ডিশন ছিল, সেটা কি? যে মেয়ের বাবা তাদের চেয়ে বড় হবেন না, মেয়ের বাবা তাদের চেয়ে বড় হবেন না, কিন্তু মেয়ের বাবাকে দিতে হবে অনেক বেশি, হাত উজাড় করে দিতে হবে, এরকম, হ্যাঁ। কারণ যদি মেয়ের বাবা তাদের চেয়ে বংশে বা গুণে বড় হয়ে যায়, তখন তারা তাদেরকে হেয় প্রতিপন্ন করতে পারবে না। এটা ছিল ওখানকার মানে একদম মেন বৈশিষ্ট্য তুমি বলতে পারো। এবং এই অনুপমের মামা মেন কালপিট, যে লাস্ট পর্যন্ত বিয়েটা ভেঙে দিয়েছে, হ্যাঁ, লাস্টে একদম যে বিয়েটা ভেঙে দিয়েছে, এবং এখানে মাও কিছু বলেনি। এবং আরেকটা যে ক্যারেক্টার আমরা বললাম বিনু দাদা, বিনু দাদার হচ্ছে ভাষা অত্যন্ত আটো, এটা তোমরা মনে রাখবা। তোমাদের এমসিকিউ এবং সিকিউ কোথা থেকে আসবে সেটা আমি এখনই বলে দিব, ঠিক আছে। এমসিকিউ একটু দেখো, যে বিনু দাদার ভাষা ছিল অত্যন্ত আটো। এবং এই যে হরিশ, ইনি কানপুরে কাজ করতো এবং আসর জমাইতে অদ্বিতীয়, মানে আসর খুবই জমাইতে পারতো। তোমাদের ফ্রেন্ড সার্কেল থাকে না, যে ফ্রেন্ড আসলে আসর এমনি জমে যায়, মানে বন্ধু বান্ধব একসাথে বসে সেই ফ্রেন্ড যদি কথা বলা শুরু করে সবাই হাসাহাসি শুরু করে, এরকম ছিল হরিশ, যে আসর জমাইতে অদ্বিতীয়। এখন দেখো যে এই যে অনুপমের যখন বিয়ের বয়স হয়ে যাওয়ার পর বিয়ের কথাবার্তা চলতেছিল, কিন্তু মেয়ে মিলতেছিল না, বা দুইটা অ্যাডজাস্ট হচ্ছিল না। এবং অনুপম কিন্তু তামাক পর্যন্ত খায় না, মেয়ের বাবা স্বীকার করিবেন সে নেহাত ভালো পাত্র, হ্যাঁ, মানে সকল দিক দিয়ে সে কোয়ালিফাইড। তার একটাই সমস্যা যে সে বেকার ছিল, আমাদের মতো বেকার আর কি, হ্যাঁ। এবং লাস্ট পর্যন্ত যখন এই কল্যাণী বিয়েটা ঠিক হয়ে যায়, বিয়েটা ঠিক হওয়ার পরে যখন তারা যায়, মানে মেয়ের বাসায় যখন যায়, মেয়ের বাসায় যাওয়ার পরে এই অনুপমের মামা যে কাণ্ডটা করে সেটা হচ্ছে যে অনুপমের মামা ডিরেক্ট যে যারা গহনা বিচার বিবেচনা করে তাদেরকে নিয়ে আসে, শ্যাকরে, হ্যাঁ, তাদেরকে নিয়ে এসে বলে যে কল্যাণীর শরীর থেকে এইসব গহনা খুলে দেন এগুলো মাপতে হবে অথবা দেখতে হবে, যাচাই করতে হবে যেগুলো আসল কিনা সেটা আগে দেখতে হবে, এবং ওজনে কম দেয়া হয়েছে কিনা এটা দেখতে হবে। এতে শম্ভুনাথ বাবু অনেকটা রেগে যান বলতে একটু ক্ষোভে পড়ে যান, কিন্তু তিনি বাহির থেকে কিছু বলেন না। তখন শম্ভুনাথ বাবু একটা কথা বলেন অনুপমকে, যে তার কি মতামত, এবং এখানে আমরা দেখতে পারি অনুপম মাথা নিচু করে থাকে, কিছু বলে না। এ থেকে বোঝা যায় যে অনুপম এখানে মাকাল ফলের সাথে কেন তুলনা করা হয়েছে, এই যে মাকাল ফলের সাথে কেন তুলনা করা হয়েছে, কারণ তার মেরুদণ্ড নাই, সে কথা বলতে পারে না, তার ডিসিশন নিবে কে? তার ডিসিশন নিবে তার মামা। এবং লাস্ট পর্যন্ত যখন সেসব গহনা ওজন করা হয়, যাচাই করা হয়, দেখা যায় যে এগুলো অনেক পুরনো গহনা, এবং এগুলো যাচাই বাছাই করার কোনো দরকারই হয় নাই, কারণ এগুলো হচ্ছে খাঁটি 1 নাম্বার গহনা। এবং যে কানের ইয়ারিং থাকে, কি ভাইয়া? কানের ইয়ারিং যেটা রয়েছে, ইয়ারিংটা যখন চেক করা হয় এটা বলা হয় বিলাতি মাল। কি? বিলেতি মাল হচ্ছে তখন নর্মাল আর কি, হ্যাঁ। এবং এখানে গহনা অর্থাৎ সোনার পরিমাণ কম, এই বিলেতি মালে সোনার পরিমাণ কম, সোনার পরিমাণ কম। এই যে সোনার পরিমাণ কম, তখন সমরবাবু নিজেই বললেন যে এই ইয়ারিং, মানে সমরবাবু বলার আগেই এই অনুপম মামা দেখতে পান যে এই ইয়ারিং দিয়েই তিনি কন্যাকে আশীর্বাদ করেছেন। এতে তিনি অনেক ছোট হয়ে যান এবং রাগারাগি শুরু করেন, এবং এক পর্যায়ে সম্রাটবাবু বলেন যে চলেন আপনাদেরকে আগে খেতে দিই, বিয়ে হওয়ার আগেই খাওয়া। তোমরা হয়তো বা জানো যে হিন্দু ধর্মে তোমাদের লগ্ন বলতে একটা কথা আছে, তাই না? যে একটা লগ্ন বলতে কথা আছে, এবং এই লগ্নর বাহিরে তোমাদের বিয়ে হয় না। লগ্ন মানে একটা সময় অনুযায়ী বিয়ে হয়। যখন অনুপমের মামা বলে যে লগ্ন তো চলে যাচ্ছে, বিয়েটা আগে হয়ে যাক, কিন্তু শম্ভুবাবু বলে আগে খাওয়া দাওয়া করেন, পরে বিয়ে দেখা যাবে, কারণ শম্ভুবাবু তখন ঠিক করে ফেলেছেন বিয়ে দিবেন না, বিয়ে ভেঙে যাবে, ঠিক আছে। এবং এট দ্য এন্ড আমরা দেখতে পারি যে বিয়েটা ভেঙেই যায়, এবং সোমনাথ বাবু সবাইকে খাওয়া দাওয়া করিয়ে জাঁকজমকভাবে বিদায় করে দেন। এর কিছুদিন পরে এটা গেল, হ্যাঁ। তোমাদের এই অপরিচিতা কিন্তু 4টা পার্টে লেখা আছে, 4টা অংশে লেখা আছে, হ্যাঁ। যখন লাস্ট পার্টে আমরা দেখতে পারি যে অনুপম এবং অনুপমের মা
এর আগে আবার অনুপম কি ভাবে? অনুপম ভাবে যে নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়ে কল্যাণী শুধু তার কথা ভাবতেছে, তার ছবি দেখতেছে, এগুলো মানে কল্পনা। মানুষ প্রেমে পড়লে আর কি যা হয়, হ্যাঁ তোমরা তো অনেকে প্রেমে পড়ছো না, এই প্রেমে পড়লে আর কি যা হয় সেগুলো তারা মানে সে ভাবে যে এরকম যদি হতো যে আমার কথা ভেবে খাওয়া দাওয়া সব ভুলে গিয়েছে, বিয়ের আবার জেদ ধরেছে, বিয়ে করার জন্য তার বাবাকে প্রেশার দিচ্ছে, এরকম যেহেতু এগুলো ভেবে ভেবে অনুপম আসলে মনে মনে একটু আনন্দ নেয়, কিন্তু আসলে বাস্তবে হচ্ছে তার পুরো অপোজিট। হ্যাঁ, এবং আমার চার মানে অংশ চার, যে 4 নম্বর অংশ রয়েছে এখানে যখন আমরা দেখি, সেখানে আমরা দেখতে পারি যে এখানে হচ্ছে অনুপম এবং অনুপমের মা তীর্থযাত্রায় যায়। কোথায় যায়? তীর্থযাত্রায়। এই তীর্থযাত্রায় যখন যায় তখন তারা যাচ্ছিলেন ট্রেনে করে। কিসে করে যাচ্ছিলেন? ট্রেনে করে। ট্রেনে করে যাচ্ছিলেন এবং একটা জায়গায় যে তখন একটা কণ্ঠ অনুপম শুনতে পারে, সেখানে বলা হয় যে এখানে জায়গা আছে, এখানে এসে ওঠ, এরকম একটা লাইন আছে। হ্যাঁ, এবং এই কণ্ঠ শুনে অনুপম ভাবে যে এত মধুর কণ্ঠ, জাস্ট কথাটাকেই আমাকে আমার গানের মতো মনে হচ্ছে, এত মধুর কণ্ঠ, মানে রূপ দেখা ছাড়াও যে প্রেমে পড়া যায় এই অংশে সেটা ফুটে উঠেছে। এবং ফুটে ওঠার পরে যখন সে দেখে, তখন দেখার পরে যখন পরিচয় জানতে পারে, পরিচয় একদম লাস্টের পেজে, তোমাদের গল্পের একদম লাস্টের পেজে দেখতে পারবা এই যে মেয়েটা, যে মেয়েটা বলেছিল আরো কিছু ছোট ছেলে মেয়ে ছিল যেগুলোকে কল্যাণী, আসলে মেয়েটা ছিল কে? কল্যাণী। কল্যাণী এগুলোকে পড়াতো, এই ছেলে মেয়েদেরকে পড়াতো। এবং লাস্টে যে কল্যাণী বলে, এই মেয়ে যখন পরিচিত হয় অনুপমের মার সাথে, অনুপমের মা আসলে বেশি কথা বলে না, কিন্তু সখ্যতা গড়ে ওঠার কারণে যখন কথাবার্তা এবং লাস্টে পরিচিত হয়, তখন এই মেয়ে বলে তার বাবার নাম কি? তার বাবার নাম হচ্ছে সোমনাথ বাবু এবং তিনি পেশায় একজন ডাক্তার। ঠিক আছে, এই কথা শোনার সাথেই তো অনুপম আরো নাই হয়ে যায়। এখানে যে টুইস্টটা বলতে চাইছিলাম, এবং টুইস্ট বলার পরে সৃজনশীল এবং এমসিইউ কোথা থেকে আসবে এটা বলে দিব। সেই টুইস্টটা হচ্ছে অনুপমের যখন বিয়ে ভেঙে যায়, বিয়ে ভেঙে যাওয়ার পরে অনুপম ভাবে যে বিয়ে করলে একমাত্র কল্যাণীকেই বিয়ে করবে। কাকে করবে? কল্যাণীকেই বিয়ে করবে, এর বাহিরে সে আর কাউকে বিয়ে করবে না। মনে প্রাণে সে কল্যাণীকে পছন্দ করে, ভালোবাসে, এরকম আমরা পড়ে বুঝতে পারি। কিন্তু দেখো যে এই যে ট্রেনে যখন শুনে যে এইখানে জায়গা আছে, এখানে ওঠ, বা এরকম একটা লাইন, এই লাইনটা শুনে জাস্ট এই ভয়েস, এই কণ্ঠটা শুনে অনুপম আবারও প্রেমে পড়ে যায়। কি? আবার ওই কণ্ঠের প্রেমে পড়ে যায় যে এত সুন্দর কণ্ঠ, এত মধুর কণ্ঠ, গানের মতো শোনা যায়, এই কণ্ঠের অধিকারী কোন মেয়ে হতে পারে? এই যে তার মানে দেখো যে তার ক্যারেক্টার, অর্থাৎ সে হচ্ছে ডাবল টাইমিং। হ্যাঁ, সে ডাবল টাইমিং এর মতো আর কি তার অবস্থা। কারণ সে যদি এতই কল্যাণীকে পছন্দ করে, আরেকটা মেয়ের কণ্ঠ ভালো লাগছে এবং সে তাকে দেখার জন্য বেকুল হয়ে উঠেছে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ এটা জাস্ট একটু মজা করে বললাম। হ্যাঁ, তুমি অনেকেই ভেবে দেখবা যে আসলে কিন্তু এক্স্যাক্টলি ব্যাপারটা সেটাই ঘটছে, যে সে যদি কল্যাণীকে এতই পছন্দ করে থাকে, তাহলে ট্রেনে সেই কণ্ঠ শুনে সে আরেকটা মেয়েকে আবার কেন পছন্দ করলো। হ্যাঁ, একটু ভেবে দেখবে পড়া শেষে, কারণ গল্পগুলো পড়তে অনেকটা মজা লাগে। যদি মজা নিয়ে পড়তে পারো মজা লাগবে, আর যদি কঠিন করে পড়ো তাহলে কঠিন লাগবে। তো এটা ছিল তোমাদের মূল ভাব। তোমরা এইভাবে যদি পড়ো ক্যারেক্টার গুলো, জাস্ট যে ক্যারেক্টার গুলো একটু মনে রাখবা। অনুপম যে হচ্ছে মাকাল ফল বা শিমুল ফলের সাথে, শিমুল ফুলের সাথে তুলনা করা হয়, মেরুদণ্ডহীন, তার ডিসিশন সে নিজে মেক করতে পারে না, এবং সে বেকার এবং শিক্ষিত মানুষ, এটা হচ্ছে একটা। এবং মামা, সে হচ্ছে তাদের সংসারের প্রধান ভাগ্য দেবতা, মানে ফলগুর বালির মতো, এবং তাকে ছাড়া সংসারে কোনো ডিসিশন মেক করা যাবে না, এটা হচ্ছে তার মামা। এবং সে মানুষকে ঠকাইতে বা মানুষকে পচাইতে খুবই ভালোবাসেন, মানুষকে ছোট করতে খুবই ভালোবাসেন, এবং লোভী প্রকৃতির একজন মানুষ। তারপর হচ্ছে মা, এনার বৈশিষ্ট্য এই গল্পে একটু কমই দেওয়া রয়েছে। হ্যাঁ, এরপর হচ্ছে বিনু দাদা, এনাদেরকে একটু পার্ট করে নিয়ে আসা হয়েছে। এই অনুপমের পিস্তুত ভাই ভাষা অত্যন্ত আটো, মানে ছোট ছোট ভাষায় কিন্তু খুবই উপযোগী কথা বলতো। এরপরে হচ্ছে বাবা, যিনি তো বেঁচেই নেই, যিনি মারা গিয়েছেন, এবং হরিশ অনুপমের বন্ধু, যে হচ্ছে আসর জমাইতে অদ্বিতীয় এবং কানপুরে কাজ করে। ঠিক আছে, এটা গেল অনুপমের পার্ট। এবং নায়িকা যদি দেখো কল্যাণী, এবং পিতা হচ্ছে সোমনাথ বাবু, যিনি হচ্ছেন ডাক্তার। হ্যাঁ, এবং এখানে তোমার প্রধান বৈশিষ্ট্য আরো কিছু রয়েছে, সেটা হচ্ছে যে তোমার যৌতুক প্রথা। কি? যৌতুক প্রথা। সেই আমলে যৌতুক ছাড়া বিয়ে হবে এরকম আসলে কখনো ভাবা যেত না, তোমাকে যৌতুক দিয়ে তারপর বিয়ে করতে হবে। এখানে আরো একটা রয়েছে, এটা তোমার এমসিকিউতে আসতে পারে, সেটা হচ্ছে যে উত্তম পুরুষের জবানিতে এই গল্পটি লেখা হয়েছে। কি? উত্তম পুরুষের জবানিতে এই গল্পটি লেখা হয়েছে। এবং এখানে তোমার আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের সহজ স্বীকারোক্তি। ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের সহজ স্বীকারোক্তি। ভেঙে পড়া ব্যক্তিত্বহীন যুবক বলতে কাকে বোঝানো হয়েছে? এই ভেঙে পড়া ব্যক্তিত্বহীন যুবক বলতে অনুপমকে বোঝানো হয়েছে। কাকে? অনুপমকে বোঝানো হয়েছে। এখন তুমি আসো যে তোমার এখানে সৃজনশীল এবং এমসিকিউ দুইটা ব্যাপার রয়েছে। কি কি রয়েছে? সৃজনশীল এবং এমসিকিউ। দেখো আমি তোমাদেরকে একটা বলে দেই, যে তুমি যদি ফার্স্টে এমসিকিউ পার্টে যাও,
তুমি যদি ফার্স্টে এমসিকিউ পার্টে যাও, এমসিকিউ পার্টে তোমার যেসব চরিত্র রয়েছে ভাইয়া, কি রয়েছে, যেসব চরিত্র রয়েছে, যেসব চরিত্র রয়েছে, এইসব চরিত্র থেকে তুমি 100% প্রশ্ন পাবা। 100% তোমার অপরিচিত থেকে আসলে চরিত্র থেকে 100% প্রশ্ন আসবে। এবং তোমার এই যে যেগুলো একটু বৈশিষ্ট্য বললাম, যে কোথায় কাজ করে, আসর জমাইতে কে অদ্বিতীয়, কার ভাষা একটু আটো, এগুলো পড়বা, ঠিক আছে। এরপরে তোমায় একটা বিশেষ বৈশিষ্ট্য বলে দেয়, এখান থেকে প্রশ্ন আসবেই বলা যায় 99.99999%। সেটা হচ্ছে তোমাদের বোর্ড বইয়ে যে শব্দার্থ ভাইয়া রয়েছে, যে শব্দার্থ রয়েছে, এই শব্দার্থগুলো ভাইয়া পারলে পেজটা ছিঁড়ে পানির সাথে গুলাই খেয়ে ফেলবা, ঠিক আছে। এই শব্দার্থ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। এবং এরপর আরেকটা হচ্ছে তোমার পাঠ পরিচিতি দেখতে পারবা যে সুন্দর করে লেখা আছে ভাইয়া, কোথায় প্রথম প্রকাশ করা হয়েছিল, পাঠ পরিচিতি কোথায় প্রথম এবং কোন পত্রিকায়। হ্যাঁ, এই সব জিনিস থেকে, মাসিক সবুজপত্র মেবি, এইসব জিনিস থেকে তোমার প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি থাকে। এবং সৃজনশীল, তুমি যদি সিকিউতে যাও, সিকিউ ইনশাল্লাহ এখান থেকে একটা আসবে। সেটা দেখো, তুমি যে সৃজনশীলে যাও, তোমার সবচেয়ে বেশি যে ক্যারেক্টারগুলো জানতে হবে সেটা হচ্ছে যে নায়ক অর্থাৎ অনুপম সম্পর্কিত জানতে হবে, অনুপম সম্পর্কে তোমার লিখতেও হবে। এরপর একটা হচ্ছে মামা, এবং এই নায়িকার পার্টে যেহেতু দুইটা আছে, এই দুইটা আমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে। এবং এখানে তোমার প্রশ্নটা কি টাইপ হতে পারে, সিকিউটা কি টাইপ প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে তোমার যৌতুক প্রথা, তোমার এটা নিয়ে একটা কম্বাইন করে প্রশ্ন আসতে পারে যে অনুপম ফার্স্টে কি মানে কিরকম ক্যারেক্টারের অধিকারী, এগুলো তোমার যাবে। এবং গঘতের যে বিষয়গুলো আসতে পারে সেটা হচ্ছে যৌতুক ছাড়া যে তখন বিয়ে হতো না, এই প্রথা। এবং সর্বশেষে যে তুমি দেখতে পারবা যে যৌতুক ছাড়া বিয়ে না হওয়ার কারণেও যে বিয়ে ভেঙে গেলে যে মেয়েদের জীবন শেষ হয়ে যায় এরকম না, তারা নতুন করে শুরু করতে পারে, তারা জীবনে আগাতে পারে। এবং শেষে যে আমরা কোরআনে দেখতে পেরেছি যে সে ছোট বাচ্চাদেরকে পড়াশোনা করায় আর কি, শিক্ষক, ঠিক আছে। এবং সে জীবনে আরো এগিয়ে যাচ্ছে, তার বিয়ের সামান্যতম টেন্ডেন্সি তার মাথায় এখন নাই। তাহলে এই যে এই সব বিষয় থেকে তোমার সিকিউ এবং এমসিকিউ আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, এবং তুমি যদি এখানে কোনো জিনিস বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এবং কোন জিনিসটা তোমার বুঝতে প্রবলেম হচ্ছে, বা কোন গল্প, কোন কবিতা বুঝতে প্রবলেম হচ্ছে, তুমি এই গল্পের এই কমেন্টে জানাও, আমরা অবশ্যই সেই টপিক নিয়ে ভিডিও বানিয়ে দিব। এবং তোমার যে এই ক্লাসটা ভ্যা করো, এই ক্লাসটা বেশিক্ষণ করানো হয়, জাস্ট যদি এই ক্লাসটা করো, এই ক্লাসটা করলে তোমাদের 99% হয়ে যাবে। 99% তোমরা বুঝে যাবা যে গল্পের ভিতর কি আছে, নাই ক্যারেক্টার গুলো কে কে, মেন ক্যারেক্টার গুলো আমরা সব লিখে নিয়েছি। তোমাদের এখন জাস্ট কি করতে হবে, গল্পটা একটু পড়তে হবে, গল্পটা রিডিং পড়ে যাবা, আমি যেগুলো বলেছি সেগুলো জাস্ট মিলাবা, যে মিলছে কিনা, যদি না মিলে দেন কমেন্ট সেকশনে কমেন্ট করবা। আরেকটা হচ্ছে যে এটা পড়ার শেষে কি করবা ভাইয়া, এটা পড়ার শেষে তুমি তোমার টেস্ট পেপার গাইড যেটা রয়েছে সেটা বের করে এমসিকিউ প্লাস সিকিউ তো দেখবা, এবং ক খ জ্ঞানমূলক এবং অনুধাবনের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো A to Z শেষ করে ফেলবা। তাহলে দেখবা এখান থেকে তোমার যত মার্কই আসুক তত মার্কে তুমি পারবা। যদি 10 মার্ক আসে সিকিউ 10 মার্ক পারবা, এমসিকিউ যদি 5 মার্ক বা 3 মার্ক বা 2 মার্ক আসে, আর কি যত মার্ক আসুক 100% তুমি পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং যদি কোনো রকমের প্রবলেম থেকে থাকে সেটা অবশ্যই জানাবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং তোমাদের সবার জন্য শুভকামনা। সবাই জাস্ট পড়াশোনাটা ঠিক মতো করো, তোমাদের হাতে এখন পর্যাপ্ত টাইম রয়েছে রেজাল্ট ভালো করার জন্য। অনেকেই ভেঙে পড়তেছো যে ভাইয়া টাইম নেই, শেষ হবে না, এটা ভুল কথা। পর্যাপ্ত টাইম রয়েছে, তোমার জাস্ট পড়াশোনাটা করে যাও, দেখবা দিন শেষে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।